শুনছেন উন্মাদনা পার্ট ২, লেখনীতে কায়নাত খান কবিতা, আর কণ্ঠে আমি ছোঁয়া। ২৪ ঘন্টা ওর উপর নজর রাখবি, কই যায়, কি খায়, এভরি সিঙ্গেল ডিটেলস আমার চাই। না হলে শেষ কথাটা অভি বলে না, বলার প্রয়োজনও নেই। তার চোখের দৃষ্টি যথেষ্ট তার অবাধ্য হওয়ার ফল বোঝাতে। পুরান ঢাকার গডফাদারের হাত যার মাথার উপরে রয়েছে, তার কথার বিপরীতে এমনিতেও কেই বা যাবে। জানের মায়া তো সবারই থাকে। তার উপরে অভি, যাকে দাদা সাহেব চাঁদ নাম উপাধি দিয়েছে, যাকে তিনি নিজের সন্তানের মতো দেখে, তার কথার অমান্য কে হবে? তাই বেশি কথা অভিকে বলতে হয় না, তার আগেই সবাই বুঝে যায়। কিন্তু আনন্দীর বিষয়টি এখনো ধোঁয়াশার মতো সকলের কাছে। আনন্দী এই নামটাই যেন অভির ভিতরে অদ্ভুত এক ঝড় তোলে। যে মেয়েটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, তাকেই আবার এক মুহূর্তের জন্য চোখের আড়ালও হতে দেয় না। যেন ঘৃণা আর আসক্তির মাঝখানে কোথাও আটকে আছে অভি। উন্মাদ হয়ে গেছে সে, হয়তো ঘৃণায় নয়তো অন্য কিছুতে। কিন্তু ২৫ বছর বয়সী অভির এই উন্মাদনা ১৭ বছর বয়সী আনন্দীর জীবনটা বিষাদময় করে দিয়েছে। বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী আনন্দী। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টায় তার হাতে থাকার কথা ছিল বই, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু তার গলায় কাটার মতো আটকে আছে এক নাম, অভি। ডাক্তার অভি ফার্সি। এখন অবশ্য সে ডাক্তার কম বখাটে উশৃঙ্খল চাঁদ ভাই হিসেবেই পরিচিত সকলের কাছে। আনন্দীর জীবনে অভি নামক ঝড় আসে যখন সে ক্লাস 10-এ পড়ত। তখন থেকে প্রতিটা দিন, প্রতিটা রাত ভয়ের মধ্যে কাটে আনন্দীর। অবশ্য সবই তার কৃতকর্মের ফল, না হলে হবু ডাক্তার অভি ফার্সি এখন পুরান ঢাকার গডফাদারের ছায়ায় আসলো কি করে? আনন্দীর জীবনটাই যেন অভির খাঁচায় বন্দী। আনন্দী জানে একদিন তাকে মরতে হবে। অভির খাঁচায় মরতে হবে। অভি চেষ্টাও করেছে কয়েকবার, কিন্তু হয়তো শেষ মুহূর্তে দয়া হয়েছিল তার, তাই আর মারেনি তাকে। গ্যারেজ থেকে অভির কাছে থ্রেট শুনে সারা রাস্তা চুপচাপ হয়ে বাড়ি যেতে থাকে আনন্দী। যদিও এটা প্রথমবার নয়, হিসাব করলে 1000বার হবে, তবুও সে বারবার পরাজিত হয় নিজের আবেগের কাছে। বাড়ি এসে কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে ঢুকে হালকা দরজা বন্ধ করে দেয় আনন্দী। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে একজন দুর্বল মেয়ে ছাড়া কিছুই মনে হয় না তার। বোর্ড পরীক্ষার চাপ একদিকে আর অভির অমানসিক অত্যাচার অন্যদিকে, সব মিলিয়ে তার জীবনটা যেন ধীরে ধীরে নরকে পরিণত হচ্ছে। ঠিক তখনই মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সে। মুখ তুলে তাকাতেই দেখে তার মাকে। মাকে দেখার সাথে সাথে নিজের মুখের এক্সপ্রেশন পরিবর্তন করে ফেলে আনন্দী। আর যাই হোক, এত ঝামেলার মাঝে পরিবারকে আর বাড়তি ঝামেলা দেওয়া যাবে না। আনন্দীর মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, পড়াশোনার চাপ কি একটু বেশি মা? মায়ের কথা শুনে হালকা ঘাড় নাড়ে আনন্দী। তারপর করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে, আমরা এখান থেকে কবে যাব মা? আনন্দীর চোখ চিকচিক করতে দেখে আয়না শেখ বলেন, অভি কি তোকে আবারও ভয় দেখিয়েছে? শুধু ভয় নয় মা, ওই বখাটেটা থ্রেট দিয়েছে। চলো না মা, আমরা থানায় যাই। আনন্দীর কথা শুনে মায়ের মুখটা শক্ত হয়ে যায়, কিন্তু চোখে ভেসে ওঠে অসহায়তা। তিনি জানেন রাগ করে লাভ নেই, কারণ যার বিরুদ্ধে রাগ তার হাত অনেক লম্বা। পুলিশ কেস থেকে শুরু করে কত কিছু করা হয়েছে, কিন্তু দিন শেষে 1 ঘন্টার বেশিও অভি জেলে থাকেনি। ছাড়া পেয়েই দ্বিগুণ অত্যাচার করত আনন্দী এবং তাদের উপরে। মেয়ের এমন অবস্থায় প্রায় প্রতিনিয়তই দেখেন মিসেস আয়না শেখ। চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ক্লান্ত গলায় বলেন, যাওয়ার তো কম চেষ্টা করলাম না আন্দু, কিন্তু পারলাম কই? তোর বাবাকে এমনভাবে ফাঁসিয়ে রেখেছে, সে না পারছে নিঃশ্বাস নিতে আর না পারছে ফেলতে। কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় আনন্দীর বুকে। সে স্তব্ধ হয়ে যায়। নিজের করা একটুখানি ভুল আজ পুরো পরিবারকে এমন এক অন্ধকারে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ারও কোনো পথ নেই। বাবা কোথায় মা? ফ্যাক্টরিতে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি আসছি। হুম। মিসেস আয়না শেখ চলে যেতেই ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। পুরান ঢাকার গডফাদার, এককালের হবু ডাক্তার, তার যত রাগ ঘৃণা আনন্দীকে জুড়ে। পুরো জীবনটাই যেন বিষাদময়। 2 দিন পর, সেদিনের পর টানা 2 দিন আনন্দী ঘর থেকে বের হয়নি। পর্দা টানা রুম, বিছানার পাশে বই খোলা, কিন্তু পড়ায় মন বসে না। মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকায়, মনে হয় কেউ না কেউ তাকে দেখছে, কিন্তু বরাবরই রাস্তা ফাঁকা। তবুও মনের ভয় কমে না। অভির ভয় জেঁকে বসেছে তার মন জুড়ে। পুরান ঢাকার একটু বাইরে অভির বাড়ি, একটা নির্জন এলাকায়।
চারপাশে অল্প কিছু বাড়ি, তার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি। দেওয়ালের রং উঠে যাওয়া, বারান্দার গ্রিলগুলোতে মরিচা পড়া। বাইরে থেকে দেখলে মনে হয় বহুদিন পরিত্যক্ত, কিন্তু ভেতরে চলছে অন্য এক জগৎ। নিচতলায় থাকেন অভির লোকজন, কেউ কাঠ খেলে, কেউ মোবাইলে ব্যস্ত থাকে, কেউ অস্ত্র পরিষ্কার করে, তো কেউ বা মাঝে মাঝে গান গাইতে থাকে। আর দোতলায় থাকে অভি, একাই। তার রুমগুলো বড়, ফাঁকা আর ঠান্ডা। দেয়ালে তেমন কোনো সাজসজ্জা নেই, শুধু ঘর সাজানোর জন্য আধুনিক কিছু বস্তু আর কোনায় কিছু ফাইলের স্তূপ। যেন এই বাড়িটাও তার মালিকের মতো, নিঃসঙ্গ কিন্তু ভেতরে ভয়ঙ্কর। বিকেলবেলা চুপচাপ বিছানায় আধাশোয়া হয়ে থাকে অভি, হাতে মোবাইল, চোখ বন্ধ। মাঝে মাঝে চোখ খুলে কিছু একটা দেখতে থাকে সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অভির খাস চামচা শফিক বাইরে দাঁড়িয়ে তাকে ডাকে, ভাই। অভি চোখ না খুলেই বলে, কি? আনন্দি ভাবি। হুম, সরি সরি, আপনার জাতশত্রু বান্ধবীদের সাথে দিয়াবাড়ি গেছে, লগে পোলাও আছে কয়টা। এক মুহূর্তেই অভির চোখ খুলে যায়। সে হাত বাড়িয়ে মোবাইলটা নেয়। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে ভেসে ওঠে কয়েকটা ছবি। কাশফুলের মাঝে দাঁড়িয়ে আনন্দি, পাতলা মেরুন শাড়ি পরে হালকা হাসছে। প্রতিটা ছবি জুম করে দেখতে থাকে অভি। আনন্দির বেশ কিছু প্রাইভেট পার্ট ভিজিবল, যেগুলো জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে অভি। ছবিগুলো দেখতে দেখতে অভির চোয়াল শক্ত হয়ে ওঠে। ড্রয়ার থেকে রিভলভার নিয়ে লোড করতে করতে বলে, গাড়ি বাইর কর, একটু কাশফুল দেখে আসি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সে। তার লোকজন কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, শুধু পথ ছেড়ে দেয় এবং অভির পিছু পিছু যেতে থাকে। বাইরে তখন বিকেলের আলো নরম হয়ে এসেছে। নির্জন রাস্তার পাশে তার গাড়িটা দাঁড়িয়ে। ড্রাইভার সিটে বসে ইঞ্জিন স্টার্ট দেয় অভি। গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে, আর তার চোখে তখন শুধু একটাই ছবি ভাসছে, কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা এক মেয়ের হাসি। আর সেই হাসিটাই তাকে পাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়ি। সাদা কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠ, হালকা বাতাসে দুলছে তারা। মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে হাজারটা সাদা চিঠি লিখে রেখে গেছে প্রকৃতির বুকে। আকাশটা নীল, অস্বাভাবিক শান্ত। এই শান্তির মাঝেই দাঁড়িয়ে আছে আনন্দি। একটা মেরুন শাড়িতে মোড়ানো, চুলগুলো খোলা, বাতাসে উড়ছে এলোমেলো ভাবে। তার পাশে বন্ধুরা হাসছে, গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আনন্দিও মাঝে মাঝে হাসছে, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখ দুটো বারবার চারপাশে তাকাচ্ছে, যেন অজানা কোনো ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। বন্ধুদের একজন তার হাত ধরে টেনে নিয়ে যায় কাশফুলের ভেতরে। এইদিকে আয় না, ছবি তুলবো। আনন্দি জোর করে হাসে। কাশফুলের মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য গভীর শ্বাস নেচ্ছে। মনে হয় এই জায়গাটাই হয়তো তার জন্য একটু মুক্তির স্বাদ এনে দিয়েছে। এমন একটা জায়গা যেখানে অভি নেই, ভয় নেই, শ্বাসরুদ্ধ করা সেই অন্ধকার নেই। কিন্তু আনন্দের সুখগুলো যেন তার মতোই মনমরা, বেশিক্ষণ স্থায়ী হয় না। আনন্দের থেকে একটু দূরে একটা কালো গাড়ি থামে। হুট করে গাড়ি থামার শব্দ কানে ভেসে আসতেই আনন্দের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে ওঠে। তার শরীর যেন আগেই চিনে নেয় সেই উপস্থিতি। ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। গাড়ির দরজা খুলে নামে অভি। সাদা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা কালো ছায়ার মতো লাগে তাকে। তার চোখ দুটো স্থির, শীতল, হিসেবি। ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি, হাতে গুটানো শার্টের হাতা, আর সেই শক্ত চোয়াল। সব মিলিয়ে সে যেন ঝড়ের আগের নীরবতা। বন্ধুরা প্রথমে কিছু বুঝতে পারে না, তারা এখনো হাসছে, ছবি তুলছে, কিন্তু আনন্দের পায়ের নিচের মাটি যেন সরে যায়। অভি ধীরে ধীরে হাঁটতে থাকে তাদের দিকে। প্রতিটা পদক্ষেপে কাশফুলগুলো দুলে ওঠে, যেন তার আগমনের খবর ছড়িয়ে দিচ্ছে চারদিকে। অভি এসে একদম আনন্দের সামনে দাঁড়ায়। বাহ, কাশফুল দেখতে আসছস আমার গ্যারেজে না যাইয়া? বন্ধুরা চুপ হয়ে যায়। কেউ কেউ একে অপরের দিকে তাকায়। পরিস্থিতির অস্বাভাবিকতা বুঝতে সময় লাগে না। অভির চোখ কিন্তু শুধু একজনের উপরই স্থির, আনন্দি। আবারও শাড়ি পরছস? একটু এগিয়ে এক কদম কাছাকাছি দাঁড়ায় আনন্দি। অভি পা থেকে মাথা অবধি পরক করতে থাকে আনন্দিকে। আনন্দির গলা শুকিয়ে আসে, শব্দ বের হয় না, হাত দুটো কাঁপতে থাকে হালকা করে। চারপাশে সুন্দর দৃশ্যটা মুহূর্তেই বদলে যায়। কাশফুলের সাদা রং আর শান্ত বাতাস সবকিছু এখন ভয়ঙ্কর নীরবতায় ঢেকে গেছে। অভি আরো কাছে আসে, এতটাই কাছে যে আনন্দি তার নিঃশ্বাস অনুভব করতে পারে। 2 দিনের মধ্যে তোর শরীরে এমন কোন পরিবর্তন আসছে যার জন্য বেড়া মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে হইতেছে? কাছে আয় তো, একটু দেখি কোনো পরিবর্তন হয়েছে নাকি। অভি আনন্দের হাত ধরে টানতে টানতে তাকে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে।
আনন্দী শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারে না। বখাটে, আমার হাত ছাড়। মাঝপথে থেমে যায় অভি। তারপর পকেট থেকে আবারও ফোন বের করে কিছু একটা দেখায় তাকে। তারপর আপনা আপনি ঠান্ডা হয়ে যায় আনন্দী। অভি আবারও খুব জোরে হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে থাকে আনন্দীকে। তোর শরীরে কোন পরিবর্তন হইছে এটাই একটু দেখতে হইব আমার।